আজকে আমরা রক্ত এবং রক্ত সংবহনতন্ত্রের উপরে এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মাল্টিপল চয়েস কোশ্চেন। এর আগে দুটো ক্লাসে আমরা রক্ত এবং রক্ত সংবহনতন্ত্রের উপরে সংক্ষেপে পুরো ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে সেই জন্য আজকে এই ব্যাপারটার উপরে আমাদের জোর দিতে হচ্ছে। তা আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মেনশন দ্য পার্সেন্টেজ অফ ব্লাড প্লাজমা অ্যান্ড ব্লাড কর্পাসেলস অর ব্লাড সেল। বলছে রক্তরস এবং রক্তকণিকার মধ্যে আনুপাতিক হার কত। এখানে চারটে অপশন দেওয়া আছে। এক নম্বর হচ্ছে নাম্বার 1 55% ব্লাড প্লাজমা, 45% ব্লাড সেল। নাম্বার 2 50% ব্লাড প্লাজমা, 50% ব্লাড সেল। নাম্বার 3 60% ব্লাড প্লাজমা, 40% ব্লাড সেল। অ্যান্ড নাম্বার 4 নান অফ দি অ্যাবাভ। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে চারটে অপশনের মধ্যে কোনোটাই নাও হতে পারে, তো এখানে নান অফ দি অ্যাবাভ দেওয়া আছে। কিন্তু একটুখানি খেয়াল করুন যে ব্লাড প্লাজমা হচ্ছে রক্তরস, তাতে রক্তকণিকাগুলো ভেসে থাকবে। ন্যাচারালি কোয়ান্টিটিটা ব্লাড প্লাজমারই বেশি হবে, তা সেটা কীরকমভাবে আনুপাতিক হারটা এখানে দুটো আছে, একটা 60% 40% আছে, একটা 55% 45% আছে। তো এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। তো এখানে সঠিক উত্তরটা হবে 55% ব্লাড প্লাজমা আর 45% ব্লাড সেল। 60% ব্লাড প্লাজমা 40% ব্লাড সেল এটা কিন্তু হবে না, অনুপাতটা হবে 55 আর 45, এটা মনে রাখবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ডিস্কোসাইট? DISCOCYT। ডিস্কোসাইট এটি একটি নতুন টার্ম। তাই এখানে অপশনগুলো কি আছে? এক নম্বর হচ্ছে নাম্বার 1 ম্যাচিওর আরবিসি, অর্থাৎ পরিপুষ্ট রেড ব্লাড কর্পাসেলস বা পরিপুষ্ট লোহিত রক্ত কণিকা। নাম্বার 2 বলছে ম্যাচিওর ডব্লিউবিসি, অর্থাৎ পরিপুষ্ট শ্বেত রক্ত কণিকা, ম্যাচিওর হোয়াইট ব্লাড কর্পাসেলস। নাম্বার 3 বলছে ম্যাচিওর প্লেটলেটস, অর্থাৎ পরিপুষ্ট অনুচক্রিকা। আর নাম্বার 4 বলছে নান অফ দি অ্যাবাভ। এখানে উত্তরটা হবে ম্যাচিওর আরবিসিকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ডিস্কোসাইট, পরিপুষ্ট আরবিসি। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 আজকের, হোয়াট ইজ ফেরোসাইট? SPHEROCYT। ফেরোসাইট কাকে বলা হয়? এখানে চারটে অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে হোয়েন আরবিসি বিকাম লার্জার দ্যান নর্মাল সাইজ। মানেটা কি বলছে? আরবিসির যে আকার সেটি যখন স্বাভাবিকের থেকে বড় হয়, আরবিসি বিকাম লার্জার দ্যান নর্মাল সাইজ, তাকে হয়তো স্ফেরোসাইট বলা হতে পারে, মেবি অর মে নট বি। নাম্বার 2 হচ্ছে হোয়েন আরবিসি ইজ লেস দ্যান নর্মাল সাইজ। আরবিসি ইজ লেস দ্যান নর্মাল সাইজ, আরবিসি যখন আকারটা স্বাভাবিকের থেকে ছোট হয়। 3 নম্বর হচ্ছে সেম অ্যাজ নর্মাল সাইজ, অর্থাৎ স্বাভাবিক আকৃতি আরবিসির যা হয় সেরকম যদি হয় তাকে আমরা বলি স্ফেরোসাইট। আর নাম্বার 4 হচ্ছে নান অফ দি অ্যাবাভ। এই চারটে অপশনের মধ্যে উত্তরটা হবে হোয়েন আরবিসি বিকাম লার্জার দ্যান নর্মাল সাইজ, অর্থাৎ স্বাভাবিকের থেকে যখন আরবিসিগুলো আকারে একটু বড় হয়ে যায়, তো সেটাও কিন্তু একটা ডিজিজ, একটা রোগ, তখন তাকে আমরা বলি স্ফেরোসাইট। নাম্বার 4, আমাদের আজকের কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ নর্মোসাইট? NORMOCYT। হোয়াট ইজ নর্মোসাইট? নর্মোসাইট কাকে বলা হয়? এক নম্বর অপশন হচ্ছে আরবিসি উইথ নর্মাল কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন। এই লোহিত রক্তকণিকাতে যখন হিমোগ্লোবিনের মাত্রাটা স্বাভাবিক থাকে তখন তাকে আমরা বলছি নর্মোসাইট। নাম্বার 2 হচ্ছে আরবিসি উইথ এক্সেস কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন। আরবিসিতে যখন হিমোগ্লোবিনের মাত্রা অতিরিক্ত থাকে, স্বাভাবিকের থেকে বেশি থাকে, তখন তাকে বলা হতে পারে, ইট মে বি অর মে নট বি। নাম্বার 3 হচ্ছে আরবিসি উইথ লেস কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন। যখন আরবিসিতে স্বাভাবিকের থেকেও কম পরিমাণে হিমোগ্লোবিন থাকে, তখন তাকে আমরা বলছি নর্মোসাইট। আর নাম্বার 4 বলছে ডব্লিউবিসি উইদাউট হিমোগ্লোবিন। ডব্লিউবিসিতে যখন হিমোগ্লোবিন থাকে না, তখন তাকে বলা হচ্ছে নর্মোসাইট। একটু খেয়াল করে দেখুন, নর্মোসাইট কথাটার মধ্যে একটা নর্মালের ব্যাপার যেন চলে আসছে। সেই জন্যে এটা একটুখানি সতর্কভাবে যদি খেয়াল করেন তাহলে হয়তো উত্তরটা আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন। উত্তরটা হচ্ছে নর্মোসাইট মানে আরবিসি উইথ নর্মাল কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন। আমরা তো জানি যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারিয়ার। তাই হিমোগ্লোবিনের পরিমাণটা যখন
স্বাভাবিক থাকে তখন তাকে আমরা বলছি নর্মোসাইট। এর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পলিসাইথিমিয়া? পলিসাইথিমিয়া কথাটির অর্থ কী? এখানে চারটে অপশন আছে। হোয়েন নাম্বার অফ আরবিসি ইজ ইনক্রিজড, যখন আরবিসির সংখ্যা অত্যন্ত বেড়ে যায় তখন তাকে আমরা বলছি পলিসাইথিমিয়া। নাম্বার টু হচ্ছে হোয়েন নাম্বার অফ আরবিসি রিমেন নর্মাল, যখন আরবিসির সংখ্যা যখন স্বাভাবিক থাকে রিমেন নর্মাল, তখন তাকে আমরা পলিসাইথিমিয়া বলতে পারি। নাম্বার থ্রি হচ্ছে হোয়েন নাম্বার অফ আরবিসি ইজ ডিক্রিজড, যখন আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে আমরা পলিসাইথিমিয়া বলতে পারি। আর 4 নম্বর হচ্ছে নান অফ দি অ্যাবাভ। একটা কথা এখানে দেখুন, পলিসাইথিমিয়া, পলি কথাটা মানে হচ্ছে মেনি, বেশি, সুতরাং এক্ষেত্রেও দেখুন একটা ইন্ডিকেশন আছে উত্তরটা। সেই জন্যে ওই নাম্বার অফ আরবিসি ইজ ইনক্রিজড দেন দ্যাট অফ নর্মাল কোয়ান্টিটি, নর্মাল ভলিউম, নর্মাল কোয়ান্টিটি অফ আরবিসি, স্বাভাবিকের থেকে যখন আরবিসির সংখ্যা বেশি হয়ে যায় তখন তাকে আমরা পলিসাইথিমিয়া বলতে পারি। সেরকম এর পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অলিগোসাইথিমিয়া? অলিগো, OLIGO, অলিগোসাইথিমিয়া, CYTHEMIA, অলিগোসাইথিমিয়া কাকে বলা হয়? চারটে অপশন। নাম্বার ওয়ান, হোয়েন নাম্বার অফ আরবিসি ইজ ডিক্রিজড, যখন আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়, নাম্বার অফ আরবিসি ইজ ডিক্রিজ। নাম্বার টু হচ্ছে হোয়েন নাম্বার অফ আরবিসি বিকামস নর্মাল, যখন আরবিসির সংখ্যা স্বাভাবিক থাকে। নাম্বার থ্রি হচ্ছে হোয়েন নাম্বার অফ আরবিসি ইজ টোটালি অ্যাবসেন্ট ইন ব্লাড প্লাজমা, তার মানে কি হোয়েন দেয়ার ইজ নো আরবিসি ইন প্লাজমা, তখন তাকে বলা যেতে পারে। আর 4 নম্বর হচ্ছে নান অফ দি অ্যাবাভ। তো এখানে আমরা আগেরটা দেখেছি পলিসাইথিমিয়া মানে বহু, এখানে অলিগোসাইথিমিয়া হচ্ছে হোয়েন নাম্বার অফ আরবিসি ইজ ডিক্রিজড, যখন আরবিসির সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায়, অর্থাৎ অ্যানিমিক টেন্ডেন্সি, অ্যানিমিয়া, তখন তাকে আমরা বলি অলিগোসাইথিমিয়া। এবারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ থ্যালাসিমিয়া? আজকের দিনে আমরা থ্যালাসিমিয়া কথাটা তো হামেশাই শুনে থাকি, থ্যালাসিমিয়া নিয়ে অনেক ক্যাম্প হয় মানুষকে সচেতন করার জন্য ইত্যাদি। তা এই থ্যালাসিমিয়া বানানটা কি? THALASEMIA। থ্যালাসিমিয়া রোগটি আসলে কি? এখানে চারটে অপশন যথারীতি আছে। 1 নম্বর হচ্ছে ডিউ টু ডিফেক্টিভ স্ট্রাকচার অফ আরবিসি, আরবিসির সংখ্যা, আরবিসির গঠন, যখন আরবিসির গঠনটি যখন সঠিক থাকে না তখন তাকে আমরা বলছি ডিউ টু ডিফেক্টিভ স্ট্রাকচার অফ আরবিসি। নাম্বার টু হচ্ছে ডিউ টু ডিফেক্টিভ স্ট্রাকচার অফ ডব্লিউবিসি। নাম্বার থ্রি হচ্ছে ডিউ টু ডিফেক্টিভ স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। এবং 4 নম্বর নান অফ দি অ্যাবাভ। তো এখানে উত্তরটা হবে ডিউ টু ডিফেক্টিভ স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের স্ট্রাকচার যদি ডিফেক্টিভ হয় আর গঠনগত ব্যাপারটা যদি ত্রুটিযুক্ত হয় সেক্ষেত্রে এটাকে সারানো খুব মুশকিল, এবং সেই জন্য এটাকে আমরা ধরেই নিই যেটা একটি হেরিডিটারি ডিজিজ, অর্থাৎ বংশানুক্রমিক রোগ, এবং সেই জন্য ইট ক্যানট বি কিওর্ড, এবং সেই জন্য মানুষকে সচেতন করা হয় যে থ্যালাসিমিয়া রোগ থাকলে সেই সব ক্ষেত্রে মানুষ যাতে বৈবাহিক সূত্রে আবদ্ধ না হয়, কারণ সন্তানদের মধ্যেও যদি থ্যালাসিমিয়া হয় তাহলে সেই বাচ্চাটি তার স্প্যান অফ লাইফ কম হয় ইত্যাদি নানা রকম সমস্যা আছে। তা এখানে ডিউ টু ডিফেক্টিভ স্ট্রাকচার অফ হিমোগ্লোবিনের যদি গঠনের ত্রুটি থাকে তাকে আমরা বলি থ্যালাসিমিয়া। এরপরে পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মায়োগ্লোবিন? MIOGLOBIN, হোয়াট ইজ মায়োগ্লোবিন? এখানে কি অপশন আছে? 1 নম্বর বলছে রেড আয়রন পিগমেন্ট অফ মাসল, রেড আয়রন পিগমেন্ট, অর্থাৎ আমাদের যে পেশিতে লোহিত রঞ্জক পদার্থ আছে, সেই লৌহ গঠিত লোহিত রঞ্জক পদার্থ আছে, সেটাকে আমরা বলতে পারি মায়োগ্লোবিন। 2 নম্বর হচ্ছে আমাদের কপার পিগমেন্ট অফ মাসল, তাম্র গঠিত রঞ্জক পদার্থ। 3 নম্বর হচ্ছে আয়রন কন্টেনিং পিগমেন্ট বাই হিমোগ্লোবিন,
আয়রন কন্টেনিং পিগমেন্ট বা হিমোগ্লোবিন, 4 নম্বর নান অফ দি অ্যাবাভ। তাই এখানে উত্তরটা হবে রেড আয়রন পিগমেন্ট অফ মাসেল, রেড আয়রন পিগমেন্ট অফ মাসেল। পেশিতে যে লোহিত রঞ্জক পদার্থ আছে, আয়রন গঠিত লৌহ গঠিত রঞ্জক পদার্থ, তাকে আমরা বলি মায়োগ্লোবিন। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ সেরোলজি? সেরোলজি, SEROLOGY। আমরা পথে ঘাটে যেতে যেতে দেখতে পাই যে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, সেরোলজিক্যাল ল্যাবরেটরি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেরোলজি অ্যান্ড প্যাথোলজি? তো এখানে প্যাথোলজিতে আমরা দেখি রক্ত, মল, মূত্র ইত্যাদি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে সেখানে যে জীবাণু, সেই জীবাণু বা কারণ এগুলোকে আমাদের নির্ণয় করা হয়। আর সেরোলজিতে কি হয়? অপশনগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিয়াকশন, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিয়াকশনের পরীক্ষা করা হয়। নাম্বার 2 হচ্ছে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রেশিও স্টাডি, অ্যান্টিজেন অ্যান্টিবডির যে আনুপাতিক হার সেটি সম্বন্ধে দেখা হয়, স্টাডি করা হয়। 3 নম্বর হচ্ছে অ্যান্টিজেন রিয়াক্টিভ, অ্যান্টিজেন রিয়াক্টিভ বা অনলি। আর 4 নম্বর হচ্ছে অ্যান্টিবডিজ রিয়াকশন অনলি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আলাদাভাবে যখন তাদের রিয়াক্টিভ দেখা হয় বা রিয়াকশন দেখা হয় তাদের বলা হয়। এখানে সঠিক উত্তর হবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন, অর্থাৎ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে ক্রিয়া প্রতিক্রিয়া সেইগুলোকে নির্ণয় করা হয় সেরোলজিক্যাল ল্যাবরেটরি। দ্যাট ইজ দ্য জব অফ সেরোলজিক্যাল ল্যাবরেটরি। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রেট অফ নর্মাল হার্টবিট ইন এ নিউবর্ন বেবি? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি নবজাতক শিশুতে তার স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? নর্মাল হার্টবিট কত? আমাদের হার্টবিট আমরা দেখেছি যে 72, নর্মালি 72 মতন হয়, কিন্তু একটা নবজাতক শিশুতে তাদের হার্টবিট কত হয়? এখানে অপশন দেওয়া আছে যে 120 টাইমস পার মিনিট, 120 টাইমস পার মিনিট। নাম্বার 2 হচ্ছে 100 টাইমস পার মিনিট। নাম্বার 3 হচ্ছে 110 টাইমস পার মিনিট। আর নাম্বার 4 হচ্ছে 90 টাইমস পার মিনিট। তা এখানে উত্তরটা হবে 120 টাইমস পার মিনিট। আপনারা যদি নবজাতক শিশুর বুকের দিকে, যদি খালি গায়ে তার বুকের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে উপর থেকে দেখা যাচ্ছে ধকধক ধকধক করে একদম হার্টবিটটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা খুব দ্রুত গতি। যত বড় হয় আস্তে আস্তে রেট অফ হার্টবিটটা কমে যায়। এটা মনে রাখতে হবে, 120 হচ্ছে নর্মাল হার্টবিট একটা বাচ্চার ক্ষেত্রে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, এই যে আরবিসি, এই রেড ব্লাড কর্পাসেলস, এটা আমাদের দেহে কোন অঙ্গের মধ্যে বিনষ্ট হয়ে যায়? আমরা আগে একটা বলেছিলাম না, এই ডাক্তারবাবুরা পরীক্ষা করতে দেয় নর্মাল যে ব্লাডের পরীক্ষা, TCDC, হিমোগ্লোবিন, আর ESR মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ লোহিত রক্তকণিকার যে ভেঙে যাওয়ার হার। প্রত্যেকটা ব্লাড সেলের তাদের একটা স্প্যান অফ লাইফ আছে, আমরা আগের দিন বলেছি। তা এখানে লোহিত রক্তকণিকা যে ভেঙে যায়, সেটা কোথায় ভেঙে যায়, কোন অঙ্গের মধ্যে এটা বিনষ্ট হয়, তার স্প্যান অফ লাইফ শেষ হয়ে গেলে? এখানে 4টে অপশন আছে। 1 নম্বর বলছে বোন ম্যারো, অস্থিমজ্জা। নাম্বার 2 বলছে ব্লাড প্লাজমা। নাম্বার 3 বলছে কিডনি, বৃক্ক। নাম্বার 4 বলছে লিভার। এখানে লিভার হচ্ছে লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড, মানুষের শরীরে সবথেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। এই লিভারের একটা মাল্টিফাংশনাল গ্ল্যান্ড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভার। এই লিভারের মধ্যেই আরবিসি তাদের স্প্যান অফ লাইফ শেষ হয়ে গেলে বিনষ্ট হয়ে যায়। এবারে পরের প্রশ্ন হচ্ছে, আউট অফ দ্য ফলোইং হুইচ আর নট ট্রু সেলস, TRUE, বলছে নিম্নলিখিত রক্তকণিকাগুলির মধ্যে কোনটি প্রকৃত কোষ বলা হয় না? প্রকৃত কোষ, আমরা জানি যে প্রত্যেকটা কোষের একটা বৈশিষ্ট্য আছে। সেই কোষের বৈশিষ্ট্য বলতে তার নিউক্লিয়াস থাকতে হবে। এ সেল ক্যানট সার্ভাইভ উইদাউট নিউক্লিয়াস। তো এখানে 4টে অপশন দিয়েছে কি কি। 1 নম্বর বলছে প্লেটলেট, PLATLETS, অনুচক্রিকা। নাম্বার 2 বলছে মোনোসাইট ইজ এ কাইন্ড অফ WBC, এটি শ্বেত রক্তকণিকার একটি বিশেষ প্রকার, মোনোসাইট। 3 নম্বর হচ্ছে বেসোফিল, BASOPHIL, বেসোফিল, এটিও এক ধরনের শ্বেত রক্তকণিকা। এবং নাম্বার 4 হচ্ছে নিউট্রোফিল,
টিআরও, পিএইচআইএল, নিউট্রোফিল। এই 4 রকমের রক্তকণিকার মধ্যে অনুচক্রিকা এটি অনেকটা বোট শেপ, নৌকোর মতন দেখতে, এবং এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। যদিও এটি একটি রক্তকণিকা, কিন্তু এর মধ্যে যেহেতু এটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, সেই জন্য আমাদের প্রশ্নটা হচ্ছে যে এটাকে প্রকৃত কোষ আমরা বলতে পারবো কিনা, যেহেতু নিউক্লিয়াস নেই সেই জন্য। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসল, আমাদের যে হৃৎপিণ্ড, হার্ট, কার্ডিয়াক মাসল আর হুইচ টাইপ অফ ফাংশনাল ইন নেচার, এরা কি ধরনের, এদের কার্যগত, হুইচ টাইপ অফ ফাংশনাল ইন নেচার। এদের আমরা ফাংশনাল যদি দেখি, কার্যগত দিকটা দেখি, তাহলে এদের আমরা কোনটাকে আমরা বলবো, কোন অপশনটাকে আমরা ঠিক বলবো। এখানে 4টে দেওয়া হয়েছে। 1 নম্বর বলছে ইনভলান্টারি, INVOLUNTRY, ইনভলান্টারি, অনৈচ্ছিক। নাম্বার 2 বলছে ভলান্টারি, VOLUNTRY, ঐচ্ছিক। নাম্বার 3 বলছে স্মুথ, মসৃণ, SMOOTH। আর নাম্বার 4 বলছে স্ট্রাটেড, সরেকো, STRIATED। সো দিজ আর ডিফারেন্ট টাইপ অফ মাসল। কিন্তু হৃৎপিণ্ডের যে পেশি, সেটাকে আমরা বলবো কার্ডিয়াক মাসল, সেটাকে আমরা বলবো ইনভলেন্টারি বা অনৈচ্ছিক পেশি। ইনভলেন্টারি মাসল দ্বারা গঠিত। যদি এটি ঐচ্ছিক পেশি দ্বারা হতো, তাহলে হয়তো আমরা হৃৎপিণ্ড থেমে গেলে তাকে আবার চালিয়ে দিতে পারতাম। কিন্তু এটি যেহেতু ইনভলেন্টারি মাসল দ্বারা গঠিত, সেই জন্য এটাকে আমরা বলি অনৈচ্ছিক পেশি, বা কার্ডিয়াক মাসল ইজ মেড আপ অফ ইনভলেন্টারি মাসলস। ঠিক আছে? আচ্ছা, এবারে অন্য কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাবাউট হাউ মাচ ব্লাড ইজ সার্কুলেটেড ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি। এটি অনেকবার পরীক্ষা তো এসেছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত পরিমাণ রক্ত প্রবাহিত হয়, হাউ মাচ ব্লাড ইজ সার্কুলেটেড ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি। 4টে অপশন দেওয়া আছে। নাম্বার 1 4 লিটার্স, নাম্বার 2 2 লিটার্স, নাম্বার 3 5 লিটার্স, আর নাম্বার 4 হচ্ছে 10 লিটার্স। এখানে উত্তরটা হবে 5 লিটার্স। আমরা যে বলি না যে মানুষের দেহে কোথাও যখন কোনো আঘাতপ্রাপ্ত হয় যে প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে, প্রচুর বলে এই সমস্ত বললে তো হবে না। একটা মানুষের দেহে সর্বমোট ম্যাক্সিমাম 4.5-5 লিটারের বেশি রক্ত থাকে না। তাহলে এখানে অপশন যা দেওয়া আছে, সেখানে 5 লিটারটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে? আচ্ছা, এবারে পরের প্রশ্ন হলো in which of the following groups of animal heart pumps only deoxygenated blood। বলছে নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠীতে রক্ত হৃৎপিণ্ড থেকে সবসময় হার্ট দূষিত রক্ত প্রবাহিত হয়, ডিঅক্সিজেনেটেড, ইমপিওর ব্লাড প্রবাহিত হয়। 4টে প্রাণী গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে। 1 নম্বর বলছে ফিশ, 2 নম্বর বলছে রেপটাইলস, 3 নম্বর বলছে 3 নম্বর হচ্ছে অ্যামফিবিয়ান, আর 4 নম্বর হচ্ছে নান অফ দি অ্যাবাভ। এখানে উত্তর হবে রেপটাইলস, সরীসৃপ জাতীয় প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে যে রক্তটি প্রবাহিত হয়, সেটি হচ্ছে দূষিত রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে? এবারে পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেল মানে কি? ফ্যাগোসাইটিক কথাটা আমরা অ্যামিবা নামক এককোষী প্রাণীতে দেখেছি। ফ্যাগোসাইটিক হচ্ছে এটা একটা প্রসেস যেখানে জার্ম বা জীবাণুকে এনগালফ করে, অর্থাৎ খেয়ে ফেলে জীবাণুমুক্ত করে শরীরকে। তো এখানে ইজ নট এ ফ্যাগোসাইটিক সেল, এখানে কোনটিকে আমরা ফ্যাগোসাইটিক সেল বলবো না। ইজ নট এ ফ্যাগোসাইটিক সেল, PHAGOCYT। 4টে অপশন আছে। 1 নম্বর হচ্ছে মোনোসাইট, MONOCYT। মোনোসাইট ইজ এ কাইন্ড অফ WBC। নাম্বার 2 বেসোফিল, BASOPHIL, বেসোফিল। নাম্বার 3 নিউট্রোফিল, আর নাম্বার 4 হচ্ছে লিম্ফোসাইট। এখানে উত্তরটা হবে বেসোফিল। বেসোফিল এটি ফ্যাগোসাইটিক সেল নয়। বাকি যে WBCগুলোর নাম বলা হয়েছে এখানে, মোনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, এরা অনেক সময় জীবাণুকে এনগালফ করে খেয়ে ফেলে
আমাদের দেহ রোগমুক্ত করে, এবং এই ধরনের কোষকে আমরা বলি ফ্যাগোসাইটিক সেল। এর মধ্যে বেসোফিল, এটাও একটি ডব্লিউবিসি, বাট ইট ইজ নট ইনক্লুডেড ইন ফ্যাগোসাইটিক সেল ক্যারেক্টারিস্টিক। তো এখানে এটাকে যদি আমরা বিচার করি তাহলে এটাকে ফ্যাগোসাইটিক সেল আমরা ক্যারেক্টারিস্টিক দিয়ে বলতে পারবো না। পরের প্রশ্ন, থ্রম্বোপ্লাস্টিন, টিএইচ ROM, THROM, BOPLASTIN, থ্রম্বোপ্লাস্টিন যেটি আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রশ্নটা হলো, থ্রম্বোপ্লাস্টিন required in blood clotting, CLOTTIN, clotting is secreted by dash. Thromboplastin is secreted by dash, and this thromboplastin is required for clotting of blood, রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চন করতে সাহায্য করে। চারটে অপশন আছে, নাম্বার 1 মোনোসাইট, নাম্বার 2 লিম্ফোসাইট, নাম্বার 3 এরিথ্রোসাইট, নাম্বার 4 প্লেটলেট। তাই থ্রম্বোপ্লাস্টিন ইজ সিক্রেটেড বাই প্লেটলেট, অনুচক্রিকা থেকে এই থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়, অ্যান্ড ইট হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড। পরের প্রশ্ন, ইন হিউম্যান বডি দি prothrombin required for blood clotting is produced in human body the prothrombin, PROTHROMBIN, prothrombin required, প্রয়োজন হয়, for blood clotting is produced in, মানুষের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে প্রথম্বিন, এটি কোথায় তৈরি হয়? 1 নম্বর বলছে লিভার, নাম্বার 2 স্টমাক, নাম্বার 3 প্যানক্রিয়াস, নাম্বার 4 স্প্লিন, যাকে আমরা বলি প্লিহা। এর উত্তরটা হবে লিভার, লিভারে তৈরি হয়। এবারে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে যে ব্লাড ক্যান বি স্টোরড বাই অ্যাডিং হুইচ টাইপ অফ কেমিক্যাল। এই যে আমরা রক্তদান শিবিরে যাই, যেখানে আমরা দেখি যে মানুষের রক্ত নিয়ে কন্টেনারে রাখা হচ্ছে, তো আমরা তো জানি যে রক্ত কিছুক্ষণ রেখে দিলেই জমাট বেঁধে যায়, ক্লট করে যায়, আর ক্লট করে গেলে সেটা কোনো কাজে লাগবে না। এখন ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়া পর্যন্ত তাকে তো সুষ্ঠুভাবে নিয়ে যেতে হবে, এবং সেখানে গিয়েও ব্লাড ব্যাংকে যখন স্টোর করা হবে, যাতে রক্তটা অন্তত একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ভালো থাকে, সেই জন্য তার কিছু কেমিক্যাল ওই কন্টেনারে দেখবেন সাদা পাউডারের মতন গুঁড়ো দেওয়া আছে। তারপরে যখন ব্লাডটা ওখানে নেওয়া হয়, নিয়ে ওটাকে একবার ঝাঁকিয়ে সেক করে দিয়ে ওটা রেখে দেওয়া হয়, তাতে করে হয় কি ব্লাডটা ক্লট করে না, ওইটা ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে স্টোর করে রাখা হয়। এবং অনেকের ধারণা যে এত রক্ত নিয়ে গিয়ে ব্লাড বোধহয় ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। যখন দেখা যায় যে ব্লাড ব্যাংকে সেই ব্লাডগুলোর স্প্যান অফ লাইফ প্রায় নষ্ট হওয়ার মুখে, তখন এর থেকে বিভিন্ন কন্টেন্টগুলো আলাদা করা হয়, যেমন প্লেটলেট আলাদা করে নেওয়া হয়, ব্লাড প্লাজমা আলাদা করে নেওয়া হয়, হিমোগ্লোবিন আলাদা করে নেওয়া হয়, এবং এগুলো বিভিন্ন রোগে বিভিন্নভাবে ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন পেশেন্টকে সেগুলো সাপ্লাই করা হয়। তাই এখানে কোন ধরনের কেমিক্যাল দেওয়া হয়? 4টে অপশন আছে। 1 নম্বর বলছে সোডিয়াম অক্সালেট, নাম্বার 2 হচ্ছে সোডিয়াম নাইট্রেট, নাম্বার 3 হচ্ছে পটাশিয়াম সালফেট, নাম্বার 4 হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার বলছি, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। সঠিক উত্তরটা হচ্ছে সোডিয়াম অক্সালেট ব্যবহার করে রক্তটা যাতে তঞ্চন না হয়ে যায়, ক্লট না করে যায়, সেই জন্য কন্টেনারে এটি পরিমাণ মতো দিয়ে রাখা হয়। এবারে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, হেপারিন, HEPARIN, হেপারিন ইন ব্লাড ইজ রিলিজড ফ্রম। এখন বলে হেপারিনটা কি? এই যে আমাদের শরীরে রক্ত তরল অবস্থায় প্রবাহমান, তার জন্য হেপারিন বলে একটি পদার্থ আছে, একটি রাসায়নিক পদার্থ আছে, যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না। এই হেপারিনটা রক্তের মধ্যে কোথা থেকে তৈরি হয়? 1 নম্বর বলছে প্লেটলেট, নাম্বার 2 বলছে মাস্ট সেল গ্রানিউলস, মাস্ট সেল গ্রানিউলস, GRANULES। 3 নম্বর হচ্ছে নন গ্রানুলোসাইটস, GRANULOCYTS, নন গ্রানুলোসাইটস। 4 নম্বর হচ্ছে গ্রানুলোসাইটস। উত্তরটা হবে
মাস্ট সেল গ্র্যানিউলস। এই মাস্ট সেল গ্র্যানিউলস থেকে হেপারিনটা তৈরি হয় এবং এই হেপারিন আমাদের রক্তকে তরল করতে সাহায্য করে। যেমন আপনারা লিচ জোঁক দেখেছেন, জোঁক যখন কামড়ে ধরে কোনো জায়গায় ছাড়তে চায় না, তো এদের মুখে ওই নুন দিলে তখন ছেড়ে দেয়। তো এদের দেখবেন হেপারিন যেমন আমরা বলছি, এদের শরীর থেকেও হিরুডিন বলে একটা পদার্থ পায়, হিরুডিন, HIRUDIN। এই জন্যে জোকের নাম হচ্ছে হিরুডিনিয়া, হিরুডিনিয়া, হিরুডিন। এটাইও রক্ত জমাট বাঁধতে দেয় না। তো হেপারিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক পদার্থ যেটা আমাদের রক্তকে তরল রাখতে সাহায্য করে। আচ্ছা, এবারে আমাদের পরের প্রশ্ন হচ্ছে when the right ventricle, এবার একটু আমরা হৃৎপিণ্ডের মধ্যে যাচ্ছি, when the right ventricle of heart contracts, when the right ventricle, আমাদের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠগুলোকে আমরা বলি অলিন্দ আর নিলয়, অলিন্দ নিলয়। অলিন্দকে ইংরেজিতে আমরা বলি অরিকল, AURICLE, আর নিলয়কে আমরা বলি ভেন্ট্রিকল, VENTRICLE। এই হার্ট সম্বন্ধে আমরা আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা আগামী ক্লাসে হয়তো আলোচনা করব। একটু জাস্ট টাচ করে রাখছি যে আমাদের যখন ওই দক্ষিণ নিলয়, রাইট ভেন্ট্রিকলটা সংকুচিত হয়, তখন হার্টের দক্ষিণ নিলয়টা সংকুচিত, রক্তটা কোথায় যায়? দক্ষিণ নিলয়টা সংকুচিত হলে রাইট ভেন্ট্রিকলটা যখন কন্ট্রাক্ট হয়, কোথায় যায়? 1 নম্বর বলছে অল পার্টস অফ দ্য বডি, দেহের সব জায়গায় যায়। 2 নম্বর বলছে পালমোনারি আর্টারি, ফুসফুসে ও ধমনীতে যায়। 3 নম্বর বলছে লাংসে যায়, LUNGS, লাংস, ফুসফুসে যায়। 4 নম্বর বলছে অ্যাওর্টা, AORTA, উত্তরটা হবে লাংসে। অর্থাৎ দক্ষিণ নিলয় সংকুচিত হলে হৃৎপিণ্ড যখন পাম্প করে, হৃৎপিণ্ডটাকে আমরা তো আমাদের বলি পাম্পিং স্টেশন, এটা সংকুচিত প্রসারিত হচ্ছে, যখন সংকুচিত হচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে, এবং যখন প্রসারিত হচ্ছে রক্ত আবার প্রবেশ করছে। এইটাকে আমরা বলি সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার, আমরা এরপরে আলোচনা করব। তা এখানে হৃৎপিণ্ডের যখন দক্ষিণ নিলয়, রাইট ভেন্ট্রিকলটা সংকুচিত হয়, তখন রক্তটা ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে কি হয়, সেখানে অক্সিজেন সহযোগে আবার পরিশ্রুত হয়। তা এইভাবে গোটা ব্যাপারটা চলতে থাকে। তো এবার বুঝতে পারছেন তো যে রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র সম্বন্ধে কত প্রশ্ন আছে। এটাকে চট করে একটা দুটো ক্লাসে তো শেষ করা যাবে না, এই নিয়ে 3টে ক্লাস হয়ে গেল। আমি আশা করছি আর একটা ক্লাস সেখানে হয়তো মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো শেষ করতে পারবো, চেষ্টা করব, ঠিক আছে? আজকে যেটুকু আপনারা দেখলেন বা বুঝতে পারলেন, সেগুলো একটুখানি স্টাডি করুন যাতে আপনাদের পরীক্ষা এটা কাজে লাগে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ অল।